স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। ফেসবুকে লিখলে মান যায় কারো, তাই মান বাঁচাতে বৈধ নাকি হিংসাও, এদিকে কটূক্তির অভিযোগে প্রমাণ চান মন্ত্রীও, কারণ মান যাচ্ছে তারও। এসব নিয়ে আজকে আলোচনা মান ও প্রমাণ। কথা বলতে স্টুডিওতে আছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, আছেন পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর, আছেন সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। ডক্টর বদিউল আলম মজুমদার, সমাজে সাম্প্রদায়িক হিংসা চালু থাকার পেছনে ধর্মীয় রাজনৈতিক চর্চাকে আপনি কতটা দায়ী মনে করেন? কারণ আমরা বেশিরভাগ ঘটনাই দেখতে পাচ্ছি রামু থেকে ব্রাহ্মণবাড়িয়া সব ঘটনাতে দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেন তাদেরকে মারার জন্য, বা যখনই দুর্বল কাউকে পাই সব দল মত নির্বিশেষে মারে। তো ধর্মীয় রাজনৈতিক চর্চাকে আপনি এর জন্য কতটা দায়ী মনে করেন? অনেক ধন্যবাদ। আমি নিশ্চিত নই, তবে আপনি যে কথা বলেছেন যে ধর্মকে দায়ী করা হয়, ধর্মান্ধতাকে দায়ী করা হয় এবং ধর্মের প্রতি যারা অনুরাগী তাদেরকে দায়ী করা হয়, কিন্তু আমরা সাম্প্রতিককালে যে সকল সহিংস ঘটনা দেখেছি তাহলে তো যেমন হোলি আর্টিজানে, সেখানে তো কোনো মাদ্রাসা থেকে পড়ে আসা কিংবা সেই রকম ধার্মিক কেউ ছিল বলে আমার জানা নেই। এবং এরা অনেকে উচ্চশিক্ষিত এবং অনেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত, অনেকে বিদেশে অবস্থান করেছে, তো এরাও এর সাথে জড়িত হয়ে পড়ছে। তো এখন এইভাবে তাই ধর্মকে কিংবা ধর্মের প্রতি অনুরাগকে কিংবা ধর্মভিত্তিক রাজনীতিকে শুধু দোষারোপ করা বোধহয় ঠিক হবে না। আমার মনে হয় আমাদের আরো গভীরে যেতে হবে, আমাদের কারণ চিহ্নিত করতে হবে। মানে আরো গভীরে যাওয়ার কথা বলছেন ডক্টর বদিউল আলম মজুমদার। ফিরছি শাহ আলমগীর ভাই, আপনি কি এই প্রসঙ্গে কিছু বলবেন কিনা? আপনার জন্য আমার আরেকটি প্রশ্ন ছিল। এই প্রসঙ্গে আপনি মনে করেন কিনা ডক্টর বদিউল আলম মজুমদার মনে করছেন যে ধর্মভিত্তিক রাজনীতিকে আসলে দায়ী করা পুরোপুরি ঠিক হবে না, গভীরে যেতে হবে? না, আমি আসলে মনে করি যে আপনি যেটাকে ধর্মের উপরে দায়ী করছেন, ধর্মই সবসময় এইসব কাজের জন্য দায়ী, এটা কিন্তু আমিও মনে করি না। এটার পেছনে একটা রাজনীতি থাকে এবং আমাদের দেশের এই যাবৎকালের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে কিন্তু এটাই দেখা যাবে যে রাজনীতিবিদরাই কখনো কখনো এই ধর্মীয় উত্তেজনার কারণটা তৈরি করেছেন। এই দেশের মানুষের মধ্যে একটা হুজুগের একটা বিষয় আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। রাজনীতিবিদরা তৈরি করেছেন, কখনো কখনো এটা মানে উস্কানি দাতা যদি বলেন, তৈরি করা বলেন, এই জায়গাটা কিন্তু দেখা গেছে আমাদের রাজনৈতিক কারণে এটা তৈরি করা হয়েছে। এখন তো রাজনীতিবিদদের মধ্যে ক্ষমতাসীন যারা দলে আছেন তারাই সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ, আপনি কি তাদের দায়ী মনে করেন? তবে শুনেন, আবার এই জায়গার মধ্যে আরেকটা বিষয় আছে। এখন ধরেন আওয়ামী লীগ একটা, আমি অবশ্যই এই অর্থে যেহেতু একটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল এবং এই চেতনাকে লালন করে, কিন্তু এই আওয়ামী লীগ তার নামের আগে একসময় আওয়ামী মুসলিম লীগ শব্দটা যখন বাদ দিয়েছিল, ওই সময় তাদের চেতনা লেভেল এবং আমাদের দেশের রাজনৈতিক চেতনা লেভেলটা কিন্তু তখন ওই রকমই ছিল বলেই কিন্তু একটা দলের নামের সাথে মুসলিম থাকার পরে এটা বাদ দেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু আপনি বর্তমান বাস্তবতায় এসে যদি বলেন যে আওয়ামী লীগের নামের আগে মুসলিম শব্দটা আছে, আপনি এখনই কি এই মুহূর্তে কি যদি বাদ দেওয়ার প্রসঙ্গটা আসতো, আপনি কি পারতেন? আমরা কিন্তু রাজনীতিটা 71 সালের মধ্য দিয়ে আমরা রাজনীতিকে যে এগিয়ে নিয়ে গিয়েছিলাম, আমাদের দেশের মানুষের চেতনার স্তরটাকে যে জায়গাটা উপরে নিয়ে গিয়েছিলাম, আমরা কিন্তু ওই চেতনার স্তরটা 1975 সালের পর থেকে কিন্তু নামাইতে এমন এক জায়গায় নিয়ে এসেছি, আমরা আবার সে পুরনো রাজনীতি ফেরত। আমার এখানে প্রশ্ন থাকে যে আমরা কি এখনো নামছি নাকি নামাটা থেমেছে? আমাদের 8 বছর ধরে এই দল আওয়ামী লীগ ক্ষমতা আছে, এখনো কি আমরা নামছি? না, এখন এটা কি ক্ষমতার সাথে থাকা না থাকার বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমাদের চেতনার স্তরটা তো আমরা নামছি, আমরা তো দেখতেই পাচ্ছি আমরা নামছি। আমার চেতনার জায়গাটা তো আমি নামছি। আমার প্রশ্ন, আমাদের এখানে যেখানে 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা মনে করেছিলাম আমরা বোধহয় একটা ফয়সালাটা করেছি, মানে আমরা এখনো ফয়সালাতে নাই, তো আমরা এখনো নেমেই যাচ্ছি। যাই হোক, সেটি আমার কাছে যে প্রশ্নটি সেটি হচ্ছে, মন্ত্রী সাইদুল হক হিন্দু সম্প্রদায়কে মালানের বাচ্চা বলে যে কটূক্তি করার যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে সেটি তিনি অস্বীকার করেছেন। প্রমাণ করতে পারলে মন্ত্রী তো ছেড়ে দেবেন বলছেন। আপনার কাছে কি মনে হয়? প্রশ্নটি আপনার সবাইকে করতে চাই, এর প্রমাণের দায় কি এখন সংবাদপত্রের কিনা? আমি কিন্তু এই জায়গাটায় স্পষ্ট করেই বলি যে যখন কেউ মৌখিকভাবে বলে থাকে, যদি আমার কাছে কোনোভাবেই যদি এটা রেকর্ড করার না থাকে, আমি যদি এটা না জানি, আমি শুধু শুনেছি, কিন্তু এখনকার সময়ের সাংবাদিকতা শুধুমাত্র শোনা কথা দিয়ে কিন্তু সাংবাদিকতা হয় না। আপনি মনে করছেন? আমি অবশ্যই মনে করি, কেন আপনি যখন কোনো কেউ কথা বলে, আপনি কেন, আপনার কাছে একটা মোবাইল আছে, আপনি কেন রেকর্ড করেন? জনাব নাঈমুল ইসলাম খান, আপনি কি মনে করেন এটা প্রমাণ করা দায় সংবাদপত্রের কিনা? যে এটি না, আমি তো দায় হিসেবে অত না দেখলেও আমি মনে করি যে মিডিয়ার প্রমাণ করার সুযোগ রয়েছে। মিডিয়া এইটা প্রমাণ করার জন্য যে উদ্যোগ আয়োজন দরকার,
মানে আমি মনে করি না যে কেবল রেকর্ডিংটাই প্রমাণ করার জন্য, এটা তো মোরাল রেসপন্সিবিলিটি থাকবে এবং এটা মানে আমাদের পাঠকেরও জানার অধিকার আছে যে মিডিয়া কতটা এক্সপোজ করতে পারে। যেমন ধরেন উনি যদি এই কথাটা বলে থাকেন, ওই সময়ে তো উত্তেজনার বসে নিশ্চয়ই অনেক লোকজনও ছিল, ওই লোকজন কি বলছেন, সাংবাদিক বা ওইখানে নিরপেক্ষ একজন দুইজন মানুষও যদি বলেন, কোরাবোরেট করে যে হ্যাঁ উনি এটা বলেছেন, এতে ওনার জেল জরিমানা হবে কিনা সেটা নিয়ে আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি যে আমার দিক থেকে এটা স্ট্যাবলিশ করতে পারাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এক আরেকটা কথা বলি, যে এটা বদি ভাই সহ আলোচনাটা যেভাবে এগোচ্ছিল যে ধর্ম কতখানি, তো ধর্ম তো এই ইস্যুটার মধ্যে ধর্ম ব্যবহৃত হয়েছে, সুতরাং ধর্ম একটা ইস্যু, কে কিভাবে ব্যবহার করেছে, কিন্তু আসলে এটা মোর সর্ট অফ মাইনরিটির প্রবলেম। মনে করেন যে আমরা এখানে মানে সে দুর্বলের উপরে একটা আঘাত করার চেষ্টা করা হয়েছে, মানে এটা যদি একটা সবল কেউ হইতো এই প্রতিক্রিয়াটা তাৎক্ষণিকভাবে হতো না। তারপরে দ্বিতীয় দফা আঘাতগুলি হয়েছে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর, ম্যানেজমেন্টের ফেলিওর। যেমন ধরেন এটা মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে, মানে হাউ অন আর্থ এরকম একটা সিচুয়েশন একটা মিছিলের অনুমতি হয়, আমি কিন্তু এখনো এটা বুঝি না যে এই মিছিল দুটো সমাবেশ হয়েছে, জি ওই সময় দুটো সমাবেশ সমাবেশ হয়েছে, মিছিল হয়েছে, মিছিলটাই তো গিয়ে আবার ভাঙচুরটা করলো, তো এটা কিভাবে দিল, এটা কিন্তু কমন সেন্সেও অ্যাডমিনিস্ট্রেশন এই মিছিল অ্যাপ্রুভ করার কথা না। তো এই জায়গাটাতে এই ফেলিওর গুলির একটা মানে আমি মনে করি যে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন এটা ডিজার্ভ করে। আর আমরাও আলোচনাটা করার সময় ধরেন নানান দিকে ছড়াই, ক্যানভাসটা বড় করে ফেলি। যেমন আমি গতকাল এক জায়গায় আলোচনা করছিলাম, সেখানে বলা হচ্ছিল যে আমাদের যে শত্রু সম্পত্তি আইন, এটার যেহেতু বিহিত হয় নাই, এটা একটা রয়ে গেছে আমাদের সমাজে, ক্ষত রয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে একটা ইমিডিয়েট অ্যাটাকের এত বড় ক্যানভাসের আলোচনা যেটা সমস্যা করে, যে আমরা এখন মোর ইন্টারেস্টেড সাইদুল হক মালাউন বলেছে কিনা সেটা প্রমাণে আমরা না, কিন্তু আমি বলি একটা তো প্রতীক বলে তো একটা ব্যাপার না থাকে। না প্রতীকে তো আসছি, কিন্তু প্রতীকের আগে তো জীবনটা ছিল। আমি আবারও বলি, এই সাইদুল হকের দিকে আমাদের ফোকাসটা বেশি চলে যাওয়াতে দ্বিতীয় তৃতীয় দফা আক্রমণগুলি হওয়ার মানে ডিস্ট্রাকশনটা হতে পেরেছে। মানে আমি বলছি না, আমরা যদি বলি যে দ্বিতীয় তৃতীয় দফার আক্রমণগুলো আসলে হয়েছে কারণ সাইদুল হক সাহেব চেয়েছেন আক্রমণগুলি হোক, না সেটা তো এগেইন এটাও হয়ে থাকতে পারে, তো সেটাও তো আমাদের ফোকাস থাকা দরকার ছিল সেখানেই। তো সাইদুল হক তো আন্ডার স্ক্যানার, এখন মিডিয়া তো এটাই করার কথা, আমি বলছি তো মিডিয়া তো তার দিকে স্ক্যানিং করবে, আর ওইদিকে যে ফ্যামিলিগুলি এফেক্টেড হলো তাদের পাশে রাজনীতিবিদরা, প্রশাসন, পুলিশ দাঁড়াচ্ছে কিনা, তাদের ঘর বাড়িটা রিপেয়ার করে দেওয়ার জন্য ইমিডিয়েট। ব্রাহ্মণবাড়িয়ায় দুজন মন্ত্রী আছেন, স্থানীয় মন্ত্রী গিয়ে তিনি এরকম কোনো ঘটনাই দেখতে পাচ্ছেন, আরেকজন মন্ত্রী যাচ্ছেনই না, মিডিয়া তো এতেই বুঝেছে যে এই যে তারা দেখতে পাচ্ছেন না, এটা মিডিয়া এক্সপোজ করবে করে যে তাদের জন্য যে কেউ যাচ্ছে না, তাদের খাওয়াচ্ছে কে, তাদের বাচ্চাগুলি স্কুলে যাচ্ছে কিনা, তাদের ঘরটা রিপেয়ার করার উদ্যোগ নেওয়া হলো কিনা, এটার জন্য কি সরকারের দিকে 70 লাখ টাকা 90 লাখ টাকার একটা হিসাব পাঠানো হবে, স্থানীয় হবে কেউ কি তাকে হেল্প করছে কিনা। আমার কথা হচ্ছে মানবিক দিকটা, মূল ঘটনাটা, শুরুর ঘটনাটা ডিস্ট্রাকশনে পড়ে যায়। এটা এই ক্ষেত্রে কি তাই হয়েছে বলে মনে করছেন? এই ক্ষেত্রে হয়েছে অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে একটু কিন্তু যাই নাইমের কাছে অন্যায় না, আমি বলছি না যে সাইদুল হকের অপরাধটা নিয়ে চর্চা হবে না, কিন্তু আমাদের আলোচনাটা একেবারেই এখন সাইদুল হক কেন্দ্রিক হয়ে যাচ্ছে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি এরকম মনে করেন কিনা নাইম ভাই যেটি বলছেন যে আসলে এটি ধর্ম এর মধ্যে ইস্যু ছিল, হঠাৎ করে এটির মধ্যে হয়েছে, শত্রু সম্পত্তি বা সম্পত্তি দখলের ব্যাপারগুলি সেখানে, এই ক্ষেত্রে আপনার মতামত কি? আসলে আজকে এই অনুষ্ঠানে আসছে হৃদয়ে অনেক ক্ষত নিয়ে, রক্তক্ষরণ হচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় 2009 সন থেকে 2012 সন থেকে যে ঘটনা পরম্পরায় ঘটে যাচ্ছে, একটারও কোনো সুরাহা হচ্ছে না। চট্টগ্রামের শহরে কোতোয়ালি থানার পাশে জেলেপাড়া পুরো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, সেখানে ফায়ার ব্রিগেড যাচ্ছিল, কোতোয়ালি থানার ওসি বাধা দিল, যাবে না। এগুলো তো এর সাথে আমলে দেখেছি। হাটাজারিতে ঘটনা ঘটলো, বেশ কয়েকটি মঠ মন্দির আক্রান্ত হলো, ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে পুলিশের ভূমিকা আমরা দেখেছি, তারা কোনো পদক্ষেপ নেয় নাই। সাতিয়াতে রামন মতো আরেকটা ছোট্ট ঘটনা ফেসবুক নিয়ে, সেখানেও আমরা দেখলাম পুলিশ বা প্রশাসন
কোনো প্রতিরোধ করে নাই, ঘটনা ঘটার জন্য বরঞ্চ আরও সহযোগিতা করেছে। এবং সাতিয়ার ওসি সাহেব বলেছে যে উনিও এই ভাঙচুরে অংশগ্রহণ করতেন যদি ওনার ইউনিফর্ম না থাকতো। রামুর ওসি সাহেব বলেছেন ওইটা সাতিয়া তো একই কথা বলেছে। সাতিয়ার ওসি সাহেব বলেছেন। হ্যাঁ, এখন রামুতে যে ঘটনা ঘটলো তার তো পূর্ব প্রস্তুতি আমরা জানি। সন্ধ্যার থেকেই সর্বদলীয়ভাবে মিটিংয়ে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলামী, মৌলবাদী সবই তো ওখানে ছিল। এটি কেন করছে বলে আপনি আচ্ছা। মনে করছেন? মানে এত কারণটা কি? কিছু লন্ডভন্ড 400 বছরে তাদের ওখানকার সভ্যতারা ধ্বংস করে দিল, তারপরেও কি আমাদের বিবেক বা আমাদের কোনো কমিটমেন্ট আমরা তো দেখতে পাচ্ছি না। সর্বশেষ নাসিরনগরে তারও তো প্রস্তুতি চলছিল। নাইম ভাই বলেছেন যে কেন সভা করতে দেওয়া হলো, মাইকিং সেটা কেন করতে দেওয়া হলো না। ওসি সাহেব এবং ইউনো, ওসিকে তো 2 দিন আগেই করেছে, আজকে বোধহয় ইউনোকে প্রত্যাহার করেছে। তো এগুলো ঘটনা তাৎক্ষণিক তো কোনো প্রতিক্রিয়া সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি না। ধীরে স্থিরে ভাবে তারা করবে, আরো ঘটনা ঘটবে। সারা বাংলাদেশে এখন ছড়িয়ে গেছে, প্রায় 10-12টা জেলায় ঘটনা হচ্ছে। তো আমাদের সরকার কোথায়, প্রশাসন কোথায়? এই যে ধর্মীয় সংখ্যালঘু এখন 8 এটা তো আরো কমে যাবে। আগে তো ভেস্টেড প্রপার্টির কারণে অনেক কমে গেছে, বাড়িঘর হারিয়েছে। এখন এই যে আরেকটা নতুন উপাদান শুরু হয়ে গেল, ধর্মের মধ্যে রাজনীতি, রাজনীতির মধ্যে ধর্ম, এখন তো একাকার করে ফেলেছি আমরা। আমি সুব্রতদার সাথে একটু একটা কথা অ্যাড করি। আমাদের কিন্তু মানে আমরা সবকিছুরে পার্টি পলিটিক্সটাকে আনি, কিন্তু আমরা মানুষ হিসেবে যে আমাদের কতিপয় মানুষ যে খারাপ মানুষ আছে এই সমাজে, সেটি আমরা এইভাবে দেখি না। কারণ 1971 সালের 25শে মার্চ যখন পাকিস্তান হানাদার বাহিনী অ্যাকশনের নামে 26-27 তারিখ তো শান্তি কমিটিও হয় নাই, রাজাকার আলবদর বাহিনীও গঠিত হয় না। লুটগুলি কে করলো? এই যে হিন্দু বাড়িগুলি লুট করলো, আমার বাসার পেছনে ডাক্তার রাউতের বাড়ি লুট করলো কে? তাদের তো যুদ্ধাপরাধের বা মানবতা বিরোধী অপরাধের বিচারও হচ্ছে না। তো তার মানে আমাদের সোসাইটিতে এই জিনিসগুলি আছে, আমরা এগুলি সরাসরি কথা বলছি না, এবং যতক্ষণ না বলবো এগুলি রিপিটেশন চলতে থাকবে। আমরা একটা বিরতি নিয়ে বিরতির পর ফিরে এসে ডক্টর বদিউল আলম মজুমদার আপনার কাছ থেকে জানতে চাইবো, বা আপনার কাছ থেকে জানাটা শুরু করবো যে অনেকেই বলছেন যে সেটি আসলে ইসলাম নয়, সেটি আসলে প্রকৃত মুসলমান নয়, কিন্তু যারা ইসলামী দলগুলি করছে বা ইসলামকে হেফাজত করছে, ইসলামকে রক্ষা করছে, ইসলামের আদর্শ নিয়ে কথা বলছে, তাদেরকে আমরা এই ঘটনাগুলি সরাসরি প্রতিবাদ জানাতে দেখি না। এমনকি মানে অন্য দলগুলির আসলে প্রতিক্রিয়া জানাটা অনেক স্লো। সরকারকেই আমরা শুধু দায়ী করবো না, অন্যান্য দলগুলির ব্যাপারে আমরা একটু কথা বলবো। আমরা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর বদিউল আলম মজুমদার, আমরা যেই বক্তব্যটি জানতে চাইছিলাম যে আসলে রাজনৈতিকদের উপর দোষ চাপানো, আপনি মনে করেন যে রাজনীতিবিদদের মধ্যে শুধু সরকারি দলকেই আমরা দোষ চাপাইতে পারবো, নাকি যারা বিভিন্ন সময় বলছেন যে এটা আসলে মুসলমানরা করতে পারে না, প্রকৃত মুসলমানরা করতে পারে না, সেই সব দলগুলির কেউ যে এটা প্রতিবাদ করছে না, এর কারণ কি হিসেবে আপনি দেখেন? আমি জানি না তাদের এ ব্যাপারে কোনো সহানুভূতি আছে কিনা, তবে এটা নিঃসন্দেহে নিন্দনীয়, এটা নিঃসন্দেহে অগ্রহণযোগ্য যে যারা এর বিরুদ্ধে তারা এই ব্যাপারে প্রতিবাদী হয় না, তারা সুস্পষ্ট ভাবে সোচ্চার হয় না। তো আমি মনে করি যে যে এই ঘটনাগুলোর অনেক অনেক জটিল কারণ থাকতে পারে, এবং যেগুলো নির্মোহভাবে উন্মোচন করা দরকার গবেষণার মাধ্যমে। কিন্তু যেটা সুস্পষ্ট, যেটা সুব্রতদা বলছেন, যে একটা তো সুস্পষ্ট যে এখানে প্রশ্রয় দেওয়া হচ্ছে, এখানে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। তো এখন আপনি অন্যায় করে যদি পার পেয়ে যান, এবং বারবার অন্যায় হচ্ছে, বিভিন্ন জায়গায় অন্যায় হচ্ছে, এবং এই অন্যায়গুলোর কোনো রকম এই কারা দোষী এর জন্য এদেরকে চিহ্নিত করে, নির্মোহভাবে চিহ্নিত করে তাদেরকে শাস্তি না দেওয়া, এই যে 2001 সালের নির্বাচনের পরে যা হলো, তারপরে ওই যে রামুতে যা হলো, এই যে অনেকগুলো ঘটনা, তো এগুলো তো কোনো দৃষ্টান্তমূলক শাস্তি নাই, এবং দৃষ্টান্তমূলক শাস্তি না থাকা মানে একটা প্রশ্রয় দেওয়া এবং বিচারহীনতার সংস্কৃতি। এবং এটা আমার মনে হয় আমাদের সব রাজনৈতিক দলগুলোই করছে। এবং একই সাথে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী এবং যারা বলে যে আপনি যেটা বলছেন যে এগুলো অনইসলামিক, এগুলো ইসলাম এগুলো সমর্থন করে না, হ্যাঁ, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, তাদেরকে সুস্পষ্টভাবে এগিয়ে আসা দরকার এবং তাদেরকে সামনে আসা দরকার। কারণ তাহলে কিন্তু এই যে যারা ধর্মের নামে এগুলো করে তাদের সত্যিকারের মুখোশটা উন্মোচন হইতো, এবং অন্যরাও
যারা এই ব্যাপারে সহানুভূতি থাকতে পারে তারাও তারাও তাদের সহানুভূতি ও দূরীভূত হয়ে যেত। জনাব শাহ আলমগীর, আমি এর ধারাবাহিকতা একটু যুক্ত করতে চাই। আজকে যে মাননীয় মন্ত্রী সাইদুল হক যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি এই সময়কার প্রচলিত সবচেয়ে পরিচিত শব্দটি ষড়যন্ত্র সেটি ব্যবহার করেছেন। সেটি হচ্ছে যে তাদেরকে আক্রান্ত হিন্দুদের রক্ষার পরিবর্তে তাদের আরো ক্ষতির মুখে ফেলে ষড়যন্ত্রের তীরটি বারবার আমার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে আমার সুনাম গণ্য করতে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ব্যর্থ হয়েছিল। যে ষড়যন্ত্রের কথা তিনি বলছেন সেই ষড়যন্ত্র কি তার নিজের দলের মানুষের বিরুদ্ধে বলছেন? আমরা দেখতে পাচ্ছি যে এটা আমি স্পষ্ট করে তো বলতে পারবো না, কিন্তু আমরা যেটুকু জানি পত্রপত্রিকায় যে খবরটি এসছে যে উনি ওনার জেলা থেকে, উনি একজন মন্ত্রী থাকা অবস্থায় ওনার জেলার নেতৃত্বের পদ থেকে ওনাকে বহিষ্কার করা হয়েছিল। একজন মন্ত্রীকে একটা জেলা কমিটি বহিষ্কার করেছে, এটা কিন্তু একটা বড় ছোট ঘটনা নয়, অনেক বড় ঘটনা, অনেক বড় ঘটনা। উপদেষ্টা পদ থেকে তবে মানে এই ঘটনাটি ঘটার পরেও কিন্তু আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা যারা মানে আমি আমার নিজের জন্মস্থান যেহেতু ব্রাহ্মণবাড়িয়া, আমি কিন্তু খুব নিজেকে খুব মানে কি বলবো, আমি খুব মর্মাহত যে আমার জেলায় এই ঘটনা ঘটছে। কিন্তু আমার জেলার যারা মানুষ সবাইকে ওই জায়গাটায় ছুটে গিয়েছেন, মানে আমার রাজনীতিবিদ তো আরো অনেকেই আছেন, তারা কি সেখানে গিয়েছেন? মানে আমি ওই জায়গাটা তখন মনে হয় যে সাইদুল হক সাহেব এই কথাটা বলেছেন কি বলেন নাই, আর উনি ঠিক ভূমিকা পালন করেছেন কি করেন নাই সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। আর উনি সেটা মানে আপনি এই কথাটা আমাকে আগে আরেকবার জিজ্ঞেস করেছিলেন যে যে মানে আমরা এইরকম শোনা কথার উপরে কিন্তু আমরা নিউজ কম করি না, মানে এটা কিন্তু আমাদের সাংবাদিকতার এটা আগেও ছিল, কিন্তু এখন কিন্তু এই সুযোগটা কমে এসছে। এখন কিন্তু আমার রেকর্ড করার অনেক প্রচুর সুযোগ আছে। আমি আমার মোবাইল ফোনে রেকর্ড করতে পারি, আমি আমার ক্যামেরায় রেকর্ড করতে পারি। আর যেটা মানে বলতেছেন যে দুই একজন শুনেছে এরকম কারো বক্তব্য দিয়ে নিউজ, এটা খুব অথেন্টিক না। কেউ যদি বলে যে আমি 3 জন বলেছেন, তাতেও মানুষ বিশ্বাস করবে না। যেমন আমি লতিফ সিদ্দিকী সাহেবের বক্তব্যটা, লতিফ সিদ্দিকের বক্তব্যটা কিন্তু একটা সাধারণ এটা কিন্তু আনুষ্ঠানিক কোনো আলোচনা ছিল না, কিন্তু উনি কথাটা বলেছেন, একজন মাত্র রেকর্ড করেছিলেন এবং এটার জন্য মূল্য কিন্তু ওনাকে দিতে হয়েছে যেহেতু এটা রেকর্ড করা ছিল বলে। কিন্তু আমরা কি রানা দাশগুপ্তের মতো লোককেও বিশ্বাস করবো না? মানে এটা এইদার ওয়ে যে রানা দাশগুপ্ত, কিন্তু রানা দাশগুপ্ত তখন তো উপস্থিত ছিলেন না, উনিও শুনেছেন। তো ভোরের কাগজের যে রিপোর্টটি ছাপা হয়েছে, আমার কাছে আছে ভোরের কাগজের রিপোর্টটি, আমাদের মনে হয় আমাদের মতো অনেক পত্রিকাই এটা নিয়ে কনফিউজ করেছে এবং এই ভুল অপরাধ করেছে। কিন্তু আমি মনে করি যে একটা দৈনিক পত্রিকা বা আমাদের মিডিয়ার যদি একটা ভুলও করে, আমাদের দায়িত্ব হলো ইমিডিয়েটলি তার পরবর্তীতে এটার আবার একটা মানে কি বলা মানে আরেকটু খোঁজ খবর করে মানুষকে আবার জানিয়ে দেওয়া। না না, এটা বিষয়ে আপনি যেটা বললেন যে এই ঘটনাটা উনার উপরে এটা রাজনৈতিক কোনোভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা আমি বিশ্বাস মানে আমি বলতে পারবো না। কিন্তু উনি যদি এরকম একটা কথা বলে থাকেন, এটা অবশ্যই নিন্দনীয়। আওয়ামী লীগের মতো একটা দলের মন্ত্রীর মুখ দিয়ে এরকম কথা আসলে নিশ্চয়ই এটা কেউ মেনে নিতে পারে না। কিন্তু উনি বলার সাহসটা এখন পাচ্ছেন কি করে যে আমি এটা বলিনি? কারণ 3 দিন হয়ে গেল, 3-4 দিন, মানে কেউ কিন্তু এখন পর্যন্ত ওনার প্রমাণ হাজির করতে পারেনি। নাইম ভাই, আপনি যে কথা বলছিলেন সেই কথার একটু এক্সটেনশন আমাদের দর্শকরা একটু প্রশ্ন করছেন। রামু থেকে ব্রাহ্মণবাড়িয়া, প্রত্যেকটা ঘটনায় আমরা স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকা, ব্যর্থতা এমনকি সহায়তার অভিযোগ পাচ্ছি। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? প্রশাসন এরকম করতেছে কেন? মানে প্রশাসনের কি লাভ? এখন এই প্রবলেমটা শুধু বাংলাদেশে না, মাইনরিটি গ্লোবালি ইউনিভার্সাল ক্রাইসিস। কেন আমেরিকার একটা কালো ছেলে 35% বেশি পুলিশ দ্বারা আটক হবে? এটা তো মানে কালো প্রেসিডেন্টও এটা সমাধান করতে পারে। কিন্তু আমেরিকাতে তো কালোদের থেকেও বাদামিরা অনেক বেশি মাইনরিটি, বাদামিরা তো আক্রান্ত হচ্ছে না। না না, আমি তো বলছি তো কালোরা তো ধর্মীয় মাইনরিটি না, তারপরেও তো বাধা হচ্ছে। আমি এই যে হচ্ছে, আমেরিকার মতো একটা সফিস্টিকেটেড ডেমোক্রেসি, 240 বছরের ডেমোক্রেসি তো এটা সমাধান করতে পারছে না। যার জন্য আমার মনে হয় আমরা যদি এটা আমাদের মানে সচেতনতার জন্যই আমাদের আলাপ আলোচনাগুলিকে অধিকাংশ সময় আমরা বেশি মানে বড় ইয়েতে ক্যানভাসে আলোচনা করে ফেলি। আমার মনে হয় নাসিরনগরে একটা ঘটনা ঘটেছে, শাহ আলমগীর ভাইয়ের মতো আমারও জন্মস্থান ব্রাহ্মণবাড়ি, আমি ইকুয়ালি ফিল করেছি যে আমার নানার বাড়িও নাসিরনগর অ্যাকচুয়ালি। তো আমার এই জন্যই আমি বলছি যে একটা ফিলিং এর থেকেও যে আমার ওই মানুষটার পাশে যদি সঙ্গে সঙ্গে কিছু মানুষ দাঁড়িয়ে যেত, পরবর্তী ঘটনাগুলি ঘটনা তারা কিন্তু এশিওর্ড বোধ করতো যে আমার ঠিক আছে, ঘটনাটা যখন রাতের অন্ধকারে প্রথমে ঘটে গেছে, দুষ্ট বদমাশ ইতর কেউ করেছে, তারপরে আর কেউ করতে পারবে না, জানার পর আবার কিভাবে করতে পারে,
এই জায়গাটাতে আমাদের যে ফেইলিওর, এটা কিন্তু আমাদের মিডিয়ার ফেইলিওর, এটা আমাদের প্রশাসনের ফেইলিওর। কারণ মিডিয়াও এখানে, আমি এটা আমার ব্যক্তিগত মত, যে মিডিয়ার যতটা সাইদুল হক নিয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে, মানে এটা পলিটিক্যালি খুবই হয়ে যাচ্ছে। এবং আমি সাইদুল হককে মাফ করার পক্ষে না, কিন্তু উনি তো বলছেন নিন্দা না, এটা একটা মানে এটা একটা পানিশেবল অফেন্স। আপনার মতে ফোকাসটা কোথায় বেশি থাকা উচিত? আমার মনে হয় ফোকাসটা বেশি দরকার ছিল ওই যে তাদের মানুষের আক্রান্ত মানুষের ব্যাপারে। তাহলে হতো কি, এটাতে একটা সেকেন্ড অ্যাটেম্প, অন্তত সেকেন্ড থার্ড অ্যাটেম্প গুলো হতে পারতো না। ওটাতে গুরুত্ব দেওয়া হয় নাই। অ্যাডমিনিস্ট্রেশনও পলিটিক্যালি এটা অন্য দিকে নিয়ে গেছে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর প্রশ্নে আমি আবার করতে চাই যে প্রশাসনের আসলে লাভটা কি, যেটি হচ্ছে প্রশাসনের দায় কোনো সময় সহায়তা করার জিনিস পাওয়া যাচ্ছে, সেটাকে আসলে প্রশাসন কি চায়? না, প্রত্যেকটা ঘটনায় যেখানে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে, প্রশাসন ব্যর্থ হচ্ছে, আমরা সকলেই দলমত নির্বিশেষে যাই, ভিকটিমের পাশে দাঁড়াই, তাদেরকে আশ্বস্ত করি যে আমরা আছি তোমাদের সাথে। এক সময়ে ছিল আমরা যখন সকলে মিলে যেতাম, ঘটনা কিন্তু ওখানে থেমে যেত। দুর্ভাগ্য হচ্ছে আমি 2012 থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, থামাথামি নেই, ঘটনা একটার পর একটা ঘটবে, প্রশাসনও ব্যর্থ হবে, পুলিশও ব্যর্থ হবে, বিচার হবে না। প্রশাসনের একরকম সহায়তার অভিযোগে আমরা সেই কারণে আমরা বলতে চাই এখানে সরকারের যে অবস্থানটা আমরা দেখছি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেখানে আমরা কোনো কমিটমেন্ট দেখতে পাচ্ছি না। তা না হলে গত 6 দিন এই নাসিরনগর নিয়ে সারা জাতি উত্তাল হয়ে গেল, সমস্ত বহির্বিশ্বের মিডিয়া তারও অনেকভাবে এগুলোকে প্রচার করছে। এটা কি বাংলাদেশের ভাবমূর্তির জন্য খুবই ভালো? আলমগীর ভাই একটু কি বলবেন যে আমরা সব বিষয়ে সাধারণত মাননীয় প্রধানমন্ত্রীকে মন্তব্য করতে দেখি, 6 দিনের মধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মন্তব্য এর মধ্যে পেলাম না। এটা কি কাকতালীয়, তিনি অন্য কিছুকে বেশি গুরুত্ব দিচ্ছেন কিনা নাসিরনগরের চেয়ে, বা নাসিরনগরকে যথেষ্ট পরিমাণ গুরুত্ব না দিচ্ছেন কিনা? না, এইটাকে আবার এইভাবে হঠাৎ করে এরকম করে মন্তব্য করাটা আমার জন্য ঠিক নয়। কারণ উনি নিশ্চয়ই খোঁজ খবর নিয়েই মন্তব্য করবেন না, বিষয়টা এরকম না। উনি নিশ্চয়ই যখন ব্যবস্থাটা নেবেন, আমি আশা করি, ওনার কাছ থেকে আশা করি যে উনি খোঁজ খবর নিয়ে ব্যবস্থাটা নেবেন, তখন উনি ব্যবস্থাই নেবেন। নাইবে আপনার কাছে কি মনে হয় যে এই ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীকে কোনো রকম কোনো বক্তব্য দিতে দেখছি না? বক্তব্যটা পাচ্ছি না, কিন্তু আমরা এটুকু জানি যে তার অনুমোদনেই আওয়ামী লীগের কমিটিটা গিয়েছিল, তারা হয়তো খোঁজ খবর করেছে। কিন্তু আমি আপনার সাথে একমত এইভাবে যে জাতীয় পর্যায়ে এটাতে অংশগ্রহণ ছিল না। মানে অন্ততপক্ষে প্রথমেই ঢাকা থেকে যদি এই নির্দেশনাটা প্রধানমন্ত্রীর নামে যেত, যে প্রথম কথা হচ্ছে যে ওই মানুষজনের পাশে দাঁড়াও, আমি 24 ঘন্টার মধ্যে তাদের ঘর বাড়ি সব পুনর্নির্মাণ চাই, এবং সেটি তদন্ত করে, নিরপেক্ষ তদন্ত করে যারা দোষী তারা বের করে। আমি তো এটার মধ্যে সরকারের কোনো সমস্যা দেখি না, যারা দোষী তাদেরকে বের করা, সেটি খুবই, সেটা আমরা দেখি নাই। আপনার কাছে আসতে চাই হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীও কিছু বলছেন না, আমরা বেগম জিয়ার কাছ থেকেও কিছু আসলে শুনি নাই। এর কারণ কি বলে, মানে আমরা কি আসলে ঘটনাটি তত বড় নয়, তত বড় করেই দেখাচ্ছি? মন্ত্রী সায়েদুল হক কি আসলে ঠিক কথা বলছেন, আমরাই শুধু শুধু উদ্বেগ দেখাচ্ছি কিনা? বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকের বাংলাদেশে ডক্টর বদিউল আলম মজুমদার, এই ঘটনাটিকে আসলে অত বড় আমরা প্রধানমন্ত্রীকে কোন রকম কোনো বক্তব্য দিতে দিচ্ছি না, বিরোধী বেগম জিয়াকে, বিএনপির চেয়ারপারসন, তারকে কোন রকম কোনো বক্তব্য দিতে দিচ্ছি না, এটা এত বড় নাকি এটা মিডিয়াতেই আসলে বড় করে দেখানো হচ্ছে? আমার তো মনে হয় এটা একটা বড় ঘটনা। কারণ সেখানে যেটা ঘটেছে, প্রকাশ্যভাবে যেটা ঘটেছে, এবং শুধু তাই নয়, বারবার করে ঘটছে, এবং শুধু সেখানেই নয়, অন্য জায়গায় ঘটছে। তো এটা তো আমি মনে করি এটা বড় ঘটনা, এটা অশনি সংকেত আমি মনে করি। তো এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, তারা এই ব্যাপারে নিশ্চুপ, এটা আমার কাছে অত গ্রহণযোগ্য নয়। এবং সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা যাদের কাছে এটা গ্রহণযোগ্য নয়, তো আমার কাছে আমার আকাঙ্ক্ষা হবে যে তারা এর আগেই, অনেক আগেই, এটা ঘটার সাথে সাথেই তারা যেন সোচ্চার ভূমিকা পালন করতো যদি, তাহলে সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হতো। এবং শুধু তাই নয়, যে জাতীয়ভাবে আমরা এখানে যেটা আলাপ হয়েছে, যে জাতীয় নেতৃবৃন্দ যদি এ ব্যাপারে সোচ্চার হতো, এবং একই সাথে সবাই মিলে যদি, যে আমরা অতীতে তো এই দেশে সে রায়ট ঠেকিয়েছি, যে বিভিন্ন দল একত্রিত হয়ে, যে যারা একে অপরের বিরোধী, চরম বিরোধী, তারা একত্রিত হয়ে এগুলো ঠেকিয়েছে। তো এখন আমরা যদি এই রকম করতে পারতাম,
আমার মনে হয় ওটা অঙ্কুরে বিনষ্ট হইতো এবং এটা আর, এই পর্যায়ে আসতো না। এখন যেটা ভয়ের কথা, এটা তো ছড়িয়ে যাচ্ছে মনে হয়। এটা ছড়িয়ে যাচ্ছে কিনা। জাতীয় মানবাধিকার কমিশন এই ঘটনার পরে প্রতিক্রিয়া বলছে এর দায় স্থানীয় প্রশাসন নিতে পারে না, জনপ্রতিনিধিরাও তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেনি। মানবাধিকার কমিশনের প্রধান বলছেন। আমি তো বলবো প্রতিবেশীরও দায়িত্ব নিতে হবে, তারাও দায়িত্ব পালন করতে পারে না। আপনার কি মনে হয় শাহ আলমগীর, আপনি কি মনে করেন যে স্থানীয় প্রশাসন এড়াতে পারে না? এটা তো আমরা দেখতেই পাচ্ছি, ওসি কে প্রত্যাহার করা আছে, ইউএনও কে দেরিতে হলো ইউএনও কেও প্রত্যাহার করা না না, হয়েছে। একটা বিষয় হচ্ছে যে আমরা তো এটা দেখেছি, দুটো সমাবেশ হয়েছে, দুটো সমাবেশ তো অনুমতি নিয়ে করতে হয়েছে। আর দ্বিতীয়ত আরেকটি হচ্ছে যে ওই সমাবেশগুলোতে মানে নির্বাহী কর্মকর্তাও কিন্তু একটি সমাবেশে বক্তৃতা করেছে। ওখানকার আওয়ামী লীগের নেতা কয়েকজন যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা কিন্তু সমাবেশে বক্তৃতা করেছেন। তার অর্থ হচ্ছে যে ওটা শুরুতে ওনারা কিভাবে দেখেছেন আমি বিষয়টা জানি না, কিন্তু এই ঘটনাটা যেটা ঘটানো হয়েছে এইটা তো একটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল। এইটা তখনকার আমাদের মানে ওখানকার স্থানীয় নেতৃত্বের মধ্যে তখন এটা বোধহয় কাজ করে নাই। যদি এটা হতো, কারণ ওনাদের মাথায় যদি রামুর ঘটনাটা থাকতো আর যে বিষয়টা নিয়ে উত্তেজনাটা ছড়ানো হয়েছে ফেসবুকের মাধ্যমে, যে ভদ্রলোক অসরাজ মানে তার মতো লোক, আমি নিজেও কখনো এখনো আমি ফটোশপ করতে জানি না, সেখানে উনি ফটোশপ করেছে এটা আমি কখনোই বিশ্বাস করব না। কিন্তু এইসব ঘটনা কিন্তু পরিকল্পিতভাবে ঘটনা হয়। আমি আপনাকে যদি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, আপনার এটা বোধহয় খেয়াল থাকতে পারে যে যখন বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল ওই সময় আমাদের এক সাংবাদিক উনি বলেছিলেন যে বাবরি মসজিদ ভাঙ্গার কারণে উল্লসিত হয়ে আমাদের দেশের হিন্দুরা তারা নাকি মিষ্টি বিতরণ করেছে, তাও মনন চাঁদের দোকান থেকে, এবং মনন চাঁদের দোকান সে নাকি বিনা পয়সায় মিষ্টি বিতরণ করেছে। এটা কিন্তু রিপোর্ট হয়েছে। এখন এই যে ঘটনাটা বলা হলো এবং করা হলো এইটা কিন্তু উস্কানোর জন্য, কিন্তু আমরা দেখেছি যেটা বদি ভাই কিছুক্ষণ আগে বলছিলেন, আমাদের দেশের সম্পাদকরা একরকম সম্পাদকীয় লিখেছিলেন প্রথম পাতায় পূর্ব বাংলা রুখিয়ে দাঁড়াও, তারা নিজেরা মিছিল করেছেন। মানিক মিয়া এই মানে কয়জন 4 সম্পাদক তারা একসাথে মিছিল করেছেন পূর্ব বাংলা রুখিয়ে দাঁড়াও। যখন এরকম একটা মিছিল হয়, বিভিন্ন দলের সমাবেশে যখন ঢাকায় একটা মিছিল হয়, তখন কিন্তু একটা মেসেজটা এলাকায় পৌঁছে যে এটাকে সহজভাবে নেওয়া হবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা এখন এই জায়গাগুলোতে পত্রিকা জানানোর ক্ষেত্রে কেমন যেন একটু রিজার্ভ হয়ে যাচ্ছি। এবং আমি আরেকটু বলে শেষ করব যে দেখেন, একটা আমাদের এখানে বিরোধী দল, মানে আমি যদি বলি বিএনপির কথা বলি, বিএনপি একটা প্রতিনিধি দল পাঠিয়েছে, কিন্তু বিএনপি যদি এটাকে সিরিয়াসলি মনে করতো যে এটা একটা অন্যায় হয়েছে এবং তারা যদি মনে করে থাকে যে এই সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়েছে, এটা ওনারা ওন করেন, তাহলে ঢাকা শহরে এসে শুধুমাত্র একটা প্রেস কনফারেন্স করে সমস্ত দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপানো ছাড়া ওনারা কি কাজটা করেছেন? ওনারা তো একটা মানববন্ধনও করেন নাই। মানববন্ধনটা তারা করেন নাই, তাদের ব্যাপার, মানে তারা তো নাও করতে পারে। প্রেস কনফারেন্স করতে আপনি মানববন্ধন করলে হয়তো বলতেন তারা তো একটা প্রেস কনফারেন্স করেন না, মানে এটা বলতে পারতেন না। না, আমি বলছি যে মানববন্ধন প্রেস কনফারেন্স মানে বিষয়টা হচ্ছে আপনি যে এটাকে রিয়েক্ট করেছেন এটা একটা প্রমাণ দেখান না। আচ্ছা, মানে আপনি আরো স্পেসিফিক প্রমাণ দিতে চান। নাই ভাই, আপনার কাছে এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে আসার আগে আমি একটা বিরতি নিয়ে আসি। প্রশ্নটি একটু করে রাখতে চাই যে আপনি প্রতিবেশী কথা বলছেন যে প্রতিবেশীরাও আসলে এগিয়ে এসে আটকাতে পারতেন, কিন্তু আমাদের মনস্তত্ত্বটা আসলে কি? আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ বলছেন যে হিন্দুরা তো অনেক বেশি চাকরি পাচ্ছেন, অনেক বেশি সুবিধা পাচ্ছেন, আমরা কি আসলে কোন ধরনের ক্রোধ আক্রোশ নিজেদের মনে পুষে রাখছি কিনা, বা এর উল্টোটাও কিনা, মানে একটু জানতে চাইবো অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনিও যদি একটু বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। একটি প্রশ্ন বিরতির আগে করছিলাম যে আমাদের মনস্তত্ত্ব কি অনেক বেশি ধর্মাশ্রয় হয়ে পড়েছে কিনা, এবং সেটি আসলে প্রকৃত ধর্ম নয়। অনেকেই বলছেন যে ইসলাম তো কোনোদিন আসলে বলে নাই কাউকে আঘাত করার জন্য, বা না সেটাই ধরেন আমেরিকায় যে ল্যাটিনোদের ব্যাপারে তাদের কারো যে স্পর্শকাতরতা, এটা তো ধর্মাশ্রয়ী না। আসলে সারা দুনিয়াতেই এই জিনিসটা কখনো মাইনরিটিরা কখনো ধর্মীয় মাইনরিটি হয়, কখনো রঙের মাইনরিটি হয়, কখনো চিন্তার মাইনরিটি হয়, মানে এই যে মানে সেক্সুয়াল বিহেভিয়ারের প্যাটার্নের জন্য মাইনরিটি হয়। তো যেই মাইনরিটি সেই একটা পটেনশিয়াল থ্রেট অনুভব করে ওই মেজরিটির কারো দ্বারা, সবার দ্বারা না, কিন্তু খুব ইন্টারেস্টিংলি তো আমাদের এখানেও এই দুষ্ট নষ্ট ঘৃণ্য জিনিসগুলি আছে। এখন নাও আমি ফর অল প্র্যাকটিক্যাল পারপাস বলছি, যেহেতু এটা ইউনিভার্সাল একটা অসুখ,
সম্ভবত এই জায়গাটা রিপেয়ার করতে আমাদের অনেক সময় লাগবে। আমাদের প্রবণতার চেষ্টাটা হইতে হবে মোর ইন কন্টেইনমেন্ট। নাও যখন একটা ইনসিডেন্ট ঘটবে, আমার মিডিয়া, সিভিল সোসাইটি সবার রেসপন্সটা মোর হইতে হবে মানবিক। এই যে ধরেন, আমি কেন ফিল করছি যে নাসিরনগরের ঘটনায় আলোড়ন ওঠে নাই, কারণ ওইখানে রেপের ঘটনা নাই, আল্লাহর অশেষ রহমত, রেপ নাই, এটার মধ্যে একটা জীবন মারা যায় নাই, যার জন্য আমাদের যে মানে আমরা যে একটু আমাদের বিচার বিশ্লেষণের মধ্যে না এটা আইসা ঠিক বাড়ি খায় না। তুমুল ভাবে আলোড়ন সৃষ্টি করে নাই, যার জন্য আমাদের কাছে ওই ওই সাইদুল হক কি বলছে ওইটা মোর সেক্সি একটা বিষয় হয়ে যাচ্ছে Right. আলোচনার জন্য। এই জায়গাটা যদি থাকে তাহলে ভবিষ্যতে এই ঘটনাগুলি পুনরাবৃত্তিতে এটা প্রশ্রয় দিবে। এই জন্য আমি বলছি যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনাটা রামুর ঘটনার চাইতে আরেকটু মানে আমি বলবো ছোট পরিসরে ঘটেছিল। এই ছোট ছোট জিনিসগুলির ব্যাপারে আমাদেরকে বড় বড় রেসপন্স তৈরি করতে হবে, তাহলে আর বড় ঘটনাগুলি আমরা ঠেকাতে পারবো, ছোটগুলো হয়তো কমিয়ে ফেলতে পারবো। এই জন্য আমি বলছি ছোট ছোট ঘটনার বড় রেসপন্স হইতে হবে, এটা এবার হয় নাই। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি কি মনে করছেন আমাদের মনস্তত্ত্বে আমরা কোনো ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি কিনা? যে না, আমরা ঝামেলা মানে তো পুরোটাই তো ঝামেলা। মহা ঝামেলা। আমার মনে হচ্ছে বাংলাদেশ পথ হারিয়েছে। 71 বাংলাদেশ এখন নাই, আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ এখন নাই। 71 বাংলাদেশ 71 ছিল কিনা সেটা বলছি, আমরা পথ হারিয়ে ফেলেছি। কারণ গত 6 মাস ধরে যেভাবে সেবায়েত, পূজারী, বৌদ্ধ ধর্মীয় গুরু, যাজক, বিদেশি হত্যা করা হলো একই প্যাটার্নে, সেটা আমরা বললাম বিচ্ছিন্ন ঘটনা। হলি আর্টিজান না হলে ওই হত্যাকাণ্ড গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছিল। ঈশ্বরের অনেক আশীর্বাদ যে আরেকটা বড় ঘটনায় ওই ঘটনাগুলো তখন থামলো। কিন্তু আমাদের এখনো বলা হচ্ছে এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা তো আরেক রূপে আবার নতুন করে আমাদের সামনে আসলো। সুতরাং যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেন এই দেশের ধর্মীয় সংখ্যালঘুরা শতভাগ নিরাপত্তার মধ্যে উনি আছেন, আর উনি কথা বলার সাথে সাথে ওই দিন রাতে আবার আক্রান্ত হলো। সুতরাং এইসব কথা বলে মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়ার কোনো কারণ নাই। আমি খুবই দুঃখ পাই যখন আওয়ামী লীগকে বিদেশিদের সার্টিফিকেট নিতে হয়। বাংলাদেশ একটা অসাধারণ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে শতভাগ নিশ্চিত। রূপা গাঙ্গুলি আসা এখানে ইলিশ মাছ আর ওই শাড়ি নিয়ে গিয়ে এসব কিন্তু আমাদের দর্শকরা তো বলছেন যে হিন্দুদের বা যারা সংখ্যালঘু আছে বাইরের certificate নিতে হবে কেন আওয়ামী লীগকে? তাদেরকে বেশি চাকরি বাকরিতে তারা বা ভালো হচ্ছেন, পদায়ন এটা হচ্ছে, খুব পদোন্নতি বিপজ্জনক হচ্ছে কথা। না। খুব দর্শক না, না, বলছে। জি জি, মানে মনস্তত্ত্বের দিক দিয়ে বলার জন্য আমি এটা একেবারে সত্য না। এখানে মেরিট হিসাবে যেখানে যাওয়ার দরকার তারা সেইটুকুই পাচ্ছে, মেরিটের বাইরে কিচ্ছু করা হচ্ছে না। আপনি একটা না ঘটনা বলেন, সুব্রত দা, আপনার বলার দরকার কি? এটা মেরিটের বাইরে কিছু হয়ে থাকলেও হইতে পারে, কিন্তু এটা দিয়ে হিন্দুরা এখানে বাংলাদেশের সকল চাকরিতে রাজত্ব করছে, এটা সেটা বলা, কি? এটা বলাটা ভয়ঙ্কর প্রবণতা। এটা তো আমি বাংলাদেশ সেটাই বলছি যে আমাদের কিন্তু মনস্তত্ত্বে ডক্টর আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই প্রশ্নটা নিয়ে আমাদের অনুসন্ধান করা দরকার, যে আমাদের যে আমরা মনস্তত্ত্বের মধ্যে আমাদের মনস্তত্ত্বে কি সমস্যা যে যার জন্য এই ঘটনাগুলো ঘটছে, এবং আমরা কি ধর্মাশ্রয়ী হয়ে পড়ছি কিনা। এবং আমাদের অনেকগুলো লক্ষণ তো দেখা যায়, আমি একটা উদাহরণ দিচ্ছিলাম বিরোধীতে, যে আমাকে একজন রাজনীতিবিদ বলেছেন তার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে পড়াশোনা করেছে, আইবিএ MBA পাশ করেছে, এবং তার বন্ধুরা বলে যে পয়লা বৈশাখে যে সকল কর্মকাণ্ড হয় সেগুলো অনৈসলামিক। তো আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে কারা পড়ে, এরা পেশাজীবী, এরা অভিজ্ঞ এবং সমাজের উচ্চশিক্ষিত, এবং তাদের মধ্যে যদি এই মানসিকতা হয়। আরেকটা যে জিনিস দেখেন, যে আমাদের যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম রাখা হলো, বিসমিল্লাহ রাখা হলো, তো এটার মধ্যে তো একটা কারণ নিশ্চয়ই আছে, যে হয়তোবা যে তাদের মধ্যে এই অনুভূতি যে জনগণের মধ্যে যেই এখন মানসিকতা বিরাজ করছে, এটা পরিবর্তন করলে সমস্যা হবে। তো এইরকম আরো পিউ রিসার্চের সেই গবেষণা আছে, যে পিউ রিসার্চের 2014 সালে 1000 ব্যক্তিকে র্যান্ডমলি সিলেক্ট করে এখানে একটা গবেষণা করেছে। এখানে নয়, তারা 14টা দেশে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, মুসলমান উল্লেখযোগ্য জনগোষ্ঠীর মধ্যে, সেখানে তাদের প্রশ্ন ছিল যে কারা মনে করে
যে অফটেন অথবা সামটাইম সুইসাইড বম্বিং গ্রহণযোগ্য, ওকে, এবং 47% পৃথিবী এই 14টা দেশের মধ্যে হাইয়েস্ট মনে করেছে যে অফটেন অথবা সামটাইম সুইসাইড বম্বিং এরকম ঘটনা এরকম, আর মাত্র 33% বলেছে এটা গ্রহণযোগ্য না, এটা হাইয়েস্ট। আমরা একটা বড় বিষয়, মানে আমাদের দর্শকদের এখনকার যে প্রশ্ন সেটাকে সামারাইজ করলে অনেকটা এরকম দ্বারা যে আওয়ামী লীগের কে যদি আমরা প্রশ্নকে যদি আমরা দায়ী করি যে প্রশ্ন আসলে ঘটনাটি ঘটতে দিয়েছে বা নির্লিপ্ত ছিল, এর একটি বড় কারণ হচ্ছে আওয়ামী লীগ হয়তো মনে করছে যে এইরকম ঘটনাগুলি ঘটলে তাদের সমর্থন বাড়বে। আপনিও তাই মনে করেন কিনা বা বাড়ছে? নারায়ণগঞ্জে শ্যামলকান্তি ভক্তকে কান্দার উঠবোস করানো হয়েছে, আওয়ামী লীগের সমর্থন বেড়েছে। লতিফ সিদ্দিকের চাকরি চলে গেছে, আওয়ামী লীগের সমর্থন বেড়েছে। নাসিরনগরের এরকম ঘটনাতে আওয়ামী লীগের সমর্থন বেড়েছে, এরকম কি মনে হয়? শুনেন, এইগুলি ঘটনার সাথে আবার যখন রাজনীতিটাকে এইভাবে সরলীকরণ করা হয়, এটা কিন্তু আবার কখনোই ঠিক নয়। প্রশাসনের একটা ব্যর্থতা ছিল, তাদের বোঝার ক্ষেত্রে ব্যর্থতা ছিল। কিন্তু এইটা যদি বলা হয় যে তাদেরকে বলা হয়েছে তোমরা এইভাবে মানে অ্যাক্ট করো, এটা কিন্তু আমি কখনো স্বীকার করব না। এটা হলো ওখানে তখন প্রশাসনের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন তার বুঝতে ভুল আমাদের হয়েছে। প্রশাসনের লোকজন এক ধরনের স্থিতি জাড্ডে ভুগেন কিনা, যে তাদেরকে কোনো কিছু করতে না বলা হলে তারা কোনো কিছু করেন না। এইটা হতে পারে। আমার কাছে এই যে নির্লিপ্ত থাকা এবং তাৎক্ষণিকভাবে একটা ভূমিকা নেওয়ার যে এফিসিয়েন্সিটা দরকার, এই ক্ষেত্রে ত্রুটি থাকতে পারে, তাদের স্থিতিজড়তা থাকতে পারে, এবং এটা থাকতে পারে। আমি একটা আলোচনা একটু করতে চাই, সেটা হলো এই যে আপনি বারবার আমাদের মনস্তাত্ত্বিকের কথাটা বলা হচ্ছিল। একটা বিষয় হলো কি, মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে মানুষের ভিতরে কিন্তু দুটো প্রবৃত্তি কাজ করে, কু এবং সু দুটো প্রবৃত্তি কিন্তু আছে প্রত্যেকটা মানুষের মধ্যে। আমার ভয় লাগে যে ঘটনার সময় মানুষের মনে হয় কিনা এটা ভালো কাজ করে না, সমাজ এখন কোন প্রবৃত্তিটাকে উপরে তোলার চেষ্টা করছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আপনি দেখবেন সিলেটে তখন রাজন নামে একটা ছোট শিশুটাকে পিটিয়ে মারা হচ্ছিল, তখন কিন্তু কয়েকশো মানুষকে আমরা দাঁড়িয়ে দেখেছি। তো তার মানে কি আমরা জানি না যে শিশুটাকে মারাটা ঠিক হচ্ছে না, কিন্তু আমরা কজন এগিয়ে গিয়েছি, কিংবা ওই মানুষগুলো যদি এগিয়ে যেত তাহলে কিন্তু সেই শিশুটা মারা যেত না। কিন্তু ওই সময় ওই মারাটাকে ওই মানুষগুলো কিন্তু মানে অন্যায় মনে করে নাই। আপনি দেখবেন যে যখন একটা চোরকে পিটানো হয়, আপনি মানুষের কিন্তু অভাব হয় না তাকে মারা, কারণ এইটা হলো মানুষের মনস্তাত্ত্বিকের মধ্যে দিয়ে জিনিসটা কাজ করে। তার মানে আমরা ধর্মাশ্রয়ী হয়ে গিয়েছি, আমরা ধর্ম যেখানে জড়িত সেখানে আমরা এটা আমাদের কাছে ধর্ম না, তো এটা সবসময় ধর্ম না। এই যে রাজনকে যখন পাঠানো হচ্ছে এটা তো ধর্ম না, না সেখানে দাঁড়িয়েছে, কিন্তু এখানে দাঁড়ায় নাই। খারাপ মানুষই আমরা খারাপ, কিন্তু আমরা মানুষ খারাপ, হয়তো এই ঘটনাটা হয়তো ঠিক নাই ভাই। আমরা আমাদের দর্শকরা আপনার কাছে একটি বিষয় জানতে চাইছেন খুব দ্রুত, আমাদের 30 সেকেন্ডের মতো সময় আছে। আপনি এই মুহূর্তে প্রায়োরিটিতে কোনগুলি সামনে রাখবেন নাসিরনগরের মতো ঘটনা যাতে না ঘটে? নাসিরনগরের মতো ঘটনায় যাতে মানুষের মধ্যে এগুলি আমাদের মানে যেগুলি আমরা বলি ফার্স্ট রেসপন্ডার, এই জায়গাটাকে জাগরুক করতে হবে, মানুষকেই দায়িত্ব নিতে হবে, মোবিলাইজ করতে হবে। কিন্তু আমি বললাম তো এটা এত সহজ না, কারণ এটা গ্লোবালি এই প্রবলেমটা বিরাজ করে, ইউনিভার্সাল প্রবলেম। কিন্তু এইগুলিকে কন্টেন্ট করে রাখা যায়, সেটার জন্য আমাদের সামাজিক উদ্বুদ্ধকরণ। কোন পরামর্শ দিবেন কিনা যে এই মুহূর্তে এটা করা হচ্ছে সরকারকে বা সাধারণ মানুষকে বা আইনশৃঙ্খলা বাহিনীকে? ব্যাপারটা হচ্ছে যে তাদেরকে মানে প্রত্যেকটা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক সমর্থন দিতে হবে, এবং এই সমর্থনগুলি স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে দিতে হবে, তাইলে তাদের মধ্যে প্রবণতাটা, আস্থাটা ফিরে আসবে। এরকম সুব্রত চৌধুরী, আপনি কি মনে করছেন যে কি? না, আমি খুবই হতাশা ব্যক্ত করছি, কারণ সরকার যেভাবে জিনিসগুলোকে ডিল করছে, কোন একটা ঘটনার সুষ্ঠু বিচার হচ্ছে না, বিচারহীনতার সংস্কৃতি। আমরা এখানে টিন নিয়ে যাব বা 5,000 টাকা দেবে, এটা বড় বিষয় না। বিচার নিশ্চিত করা সম্ভব কিনা আসলে, বিচার নিশ্চিত করা সম্ভব কিনা? দর্শকরা এটিও প্রশ্ন করছে, কি করে চলছে এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটছে কোনটা বিচার নিশ্চিত হয় নাই। কিন্তু বিচার নিশ্চিত করা সম্ভব, চাইলে সব করা সম্ভব। এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আপনি ঘটনার পরের দিন 2,500 লোকের বিরুদ্ধে মামলা না করে যে লোকগুলি সমাবেশে অংশগ্রহণ করেছিল তাদের ফুটে যাচ্ছে, নির্দিষ্ট কিছু লোকের উপর মামলা করা উচিত ছিল। আমার মনে হয় আপনি মনস্তত্ত্বের কথা বলেছেন, আমার মনে হয় এইদিকে আমাদের নজর দেওয়া দরকার দীর্ঘমেয়াদী ভাবে। তা না হলে কিন্তু আমরা সংকটের দিকে যাব, আমরা ভয়াবহ পরিস্থিতির দিকে অগ্রসর হব, সম্ভাবনা আছে। ডক্টর বদিউল আলম মজুমদার, শাহ আলমগীর, নাইমুল ইসলাম খান এবং সুব্রত চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের আলাদা, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।